প্রিয় দর্শক, সবাই ভালো আছেন এই প্রত্যাশায় শুরু করছি। দর্শক, টপিকটি হচ্ছে যে বন্টননামা করতে কি কি লাগে। আচ্ছা, দুটি জিনিস অবশ্যই লাগবে। সেটি হচ্ছে ডকুমেন্টস লাগবে আর সকল ওয়ারিশদের উপস্থিতি লাগবে। এর যে কোনো একটি কম হলে বন্টননামা দলিল হবে না। প্রথমে আমি শুরু করছি কি কি ডকুমেন্ট লাগবে। আপনার বন্টননামা করতে কি কি লাগবে? আচ্ছা, বন্টননামা করতে প্রথমে যে কাজটা করবে সেটি হচ্ছে যে আপনার মার সম্পত্তি বা বাবার সম্পত্তি, অর্থাৎ যে ব্যক্তি মৃত হয়েছেন সেই ব্যক্তির কোথায় কোথায় সম্পত্তি আছে 1 ইঞ্চি জমিও বাদ দেওয়া যাবে না। সকল সম্পত্তি আপনারা এই বন্টননামাতে আনতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে উনি কি মূলে মানে এই সম্পত্তির মালিক হয়েছেন কিভাবে হতে পারে? 1 নম্বর হচ্ছে তিনি বর্তমান বিএস রেকর্ডের মালিক হতে পারেন বা এস এ রেকর্ডের মালিক হতে পারেন। যে রেকর্ডের তিনি মালিক, আপনার বাবা, মানে যার সম্পত্তি ভাগ করছেন, তাহলে ধরুন বিএস সম্পত্তির মালিক, বিএস রেকর্ডের। এই বিএস কোন কোন রেকর্ডে তার নাম এসেছে, অর্থাৎ তার সকল সম্পত্তিগুলোর বিএস খতিয়ান তুলুন। আবার বলছি, তার সকল সম্পত্তির বিএস খতিয়ান লাগবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেহেতু পৈতৃক সম্পত্তি নামজারি দরকার নেই। আবার বলছি, যেহেতু পৈতৃক সম্পত্তি বা মাতৃক সম্পত্তি নামজারি করার দরকার নেই, কিন্তু যদি আপনারা নামজারি ইতিমধ্যে করে থাকেন, ওয়েল এন্ড গুড, আরও ভালো। তাহলে সেই নামজারি কাগজটা লাগবে। খাজনার কাগজ, সর্বশেষ যে খাজনার কাগজটা, সেটা লাগবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এমন একটা সম্পত্তি যে সম্পত্তিটি আপনার বাবার নামে রেকর্ড হয়নি, রেকর্ডের মালিকের কাছ থেকে আপনার বাবা সম্পত্তিটি ক্রয় করেছে, তাহলে সেই ক্রয়ের দলিলটি লাগবে। কিন্তু এখানে কথা হচ্ছে, যেহেতু আপনার বাবার নামে রেকর্ড হয়নি এবং আপনার বাবা মৃত, কাজেই হয় আপনার বাবার নামে যদি আগে খারিজ করা থেকে থাকে সেই খারিজের কপি, আর না হয় আপনাদের নামে নতুন করে ওই সম্পত্তিটি সকল ওয়ারিশদের মধ্যে যৌথভাবে খারিজটি করতে হবে। ব্যাস, ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে খতিয়ান গেল, নামজারি গেল, দলিল গেল, অর্থাৎ এভাবে আপনার বাবার সম্পত্তির মালিক হইল। আর সকল সম্পত্তির ডকুমেন্ট, অর্থাৎ খতিয়ান, নামজারি খতিয়ান এবং যে দলিল, সেই দলিলগুলো আপনি সংগ্রহ করলেন। আচ্ছা, এখন যে ব্যাপারটা আছে যে কে কোন দাগে ভোগ করছেন, এটি সবাই মিলে হাজির হবেন। সবার সাথে আলোচনা করে, পরিবারের সবার সাথে, অর্থাৎ একজন ওয়ারিশ যদি বাদ থাকে তাহলে সেটি কিন্তু পক্ষদোষে দুষ্ট হবে। সেই বাটোয়ারা দলিলটি, বন্টননামা দলিলটি যদি যে ব্যক্তিটি বাদ রইল সেই ব্যক্তিটি যদি আদালতে গিয়ে মামলা করে, তবে কিন্তু সেই দলিলটি বাতিল হয়ে যাবে। বিজ্ঞ আদালত সে বাতিল করে দিবে। অর্থাৎ যদি পক্ষদোষে দুষ্ট হয়, কোনো একটা পক্ষকে যদি আপনি ওমিট করে রাখেন, বাতিল করে রাখেন, আচ্ছা, তার মানে হলো কোনো পক্ষকেই বাদ দেওয়া যাবে না। এখন আপনার কাগজগুলো সমস্ত কিছু এনেছেন, আর আপনার সমস্ত ওয়ারিশদেরও আপনি ডেকে এনেছেন, একটা বাড়িতে একটা মহাধুমধাম অবস্থা। আচ্ছা, এখন আপনারা বসে সিদ্ধান্ত নেবেন কে কোন দাগে ভোগ করবেন। সাধারণত যে প্রথমে ভাগ করবেন বাড়ি, প্রথমে কিন্তু বাড়িটা সাধারণত ভাইয়েরা ভোগ করে। যে সমস্ত বোনদের বিয়ে হয়ে গেছে, যারা স্বামীর বাড়িতে অবস্থান করছেন, তারা কিন্তু এই বাবার যে বাড়িটা আছে, মূল ভিটা, এই ভিটা থেকে তারা সাধারণত সম্পত্তি পায় না। এ ব্যাপারে কিন্তু হাইকোর্টের একটি ভার্ডিক্ট আছে, একটা রেফারেন্স আছে। আচ্ছা, কিন্তু যে সমস্ত বোনদের বিয়ে হয়নি বা তালাক প্রাপ্ত হয়ে আবার ব্যাক করেছে, তারা কিন্তু পাবে, তারা কিন্তু বাবার বাড়ি থেকে সম্পত্তি পাবে। আচ্ছা, প্রথমে তাহলে
বাড়ি থেকে ভোগ করেন, পরে আস্তে আস্তে দূরে যাবেন। তারপরে কান্দা জমি, বায়ের জমি, নামা জমি, এই সমস্ত জায়গা বা চালা জমি, যে এলাকায় যা বলে সেই সমস্ত জমিগুলো ভাগ করবেন। ভাগ করার যে ব্যাপারটি হচ্ছে যে একদম যে ভালো জমিটি নেবে সে পরিমাণে একটু কম নেবে, আর যে একদম দূরে যে একটু নিম জমি নেবে সে একটু বেশি নেবে। আসলে কিন্তু আমি যে এই কথাগুলো বলছি এটা কিন্তু বলার কোনো মানে প্রাসঙ্গিকতা নেই। যার যার ফ্যামিলির সমস্যা এক এক রকম, এক এক ফ্যামিলির এক রকম সমস্যা, বা আপনারা নিজেদের মধ্যে বসে নিজেরা ভাগ বন্টন করে নেবেন যার যার সুবিধা মতো। আপনারা যদি বলেন যে না বোনকে আমি বাড়ি থেকে ভাগ দেব, তাহলে কার কে ঠেকায় এই ব্যাপারটি যে বোনকে আমি এই ফ্ল্যাটের মধ্যে রাখবো? আমার সহোদর বোন, আমরা ছোটবেলা থেকে এক বিছানায় বড় হয়েছি, এক মায়ের বুকের দুধ খেয়েছি, তাকে আমি দূরে রাখবো কেন? আমার বাবার সম্পত্তি, আমার মায়ের সম্পত্তি, আমার যে অধিকার, সেই একই মায়ের পেট থেকে সে জন্ম হয়েছে, কাজে তারও সে অধিকার। ওকে, ওয়েল এন্ড গুড, এই কথার উপর কোনো কথা নেই, কারণ সবার উপরে মানুষত্ব তার উপরে নেই। আর মানুষের সবচেয়ে মানে পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক। কোনো বই পুস্তক আপনাকে সেটি শিখিয়ে দিতে পারবে না। ওকে, তো আপনার ফ্যামিলির সুবিধা মতো, ভাই বোনদের সুবিধা মতো আপনারা জমিটা ভাগ করে নেবেন, যার যেখানে সুবিধা। বাড়িতে নেন বা খেতে যা হোক, যার যে যেখানে খাচ্ছেন। দেখা গেল যে আপনারা 6-7 ভাই আছেন, অনেকেই বিয়ে শাদী করে দূরে দূরে বাড়িগুলো রয়েছেন, বাবার সম্পত্তি আপনারা ঠিক ওইভাবে যেভাবে খাচ্ছেন ঠিক সেইভাবে অ্যালোকেট করে নিলেন, বন্টন করে নিলেন, এতে ঝামেলা শেষ হয়ে গেল। পরবর্তীতে কি করবেন? বন্টন হয়ে গেল, একটা আপোষ বন্টন। এই বন্টনটা কিন্তু একজন দলিল লেখকের সামনে করবেন, কারণ তারা কিন্তু এক্সপার্ট, তাদের সামনে করবেন, তারাই লিখে দিবে, তারাই মুসাফিরদের লিখে দিবে। প্রয়োজনে আপনি একজন অ্যাডভোকেটের সাহায্য নিতেই পারেন। ওনারা যেটা লিখবেন পরবর্তীতে সেটি অ্যাডভোকেটকে দেখিয়ে নিতে পারেন, অথবা আপনি ভূমি অফিসে দেখে নিতে পারেন যে এটা আমরা করেছি, এটা দেখেন সঠিক হয়েছে কিনা। এরপর আপনি যান রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা বন্টনামাটা রেজিস্ট্রি করে নিলেন। আচ্ছা, একটি বিষয় কখনোই করবেন না। কোন বিষয়টি? আপনার বাবার 50টি দাগের জমি আছে, এরকম অনেকে আমি জমি মানে রেজিস্ট্রি দলিল দেখেছি যে সে 50টি দাগ, সবটি দাগ লিখে, সকল দাগ লিখে 11% জমি, এর মধ্যে 60 ডিসিমাল জায়গা অমুক বোনের। আবার আরেকটা পাতায় সেই একই ফিরিস্তি লিখে 11% জায়গা, এর মধ্যে 500% জায়গা অমুক বোনের। এটা কি কোনো বন্টন হলো? এভাবে করবেন না। ঠিক প্লটে প্লটে বন্টন করবেন। যে দাগে আপনি খাচ্ছেন ঠিক সেই দাগটার কোন দিকে খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, প্লটে প্লটে। কখনোই ওই একুনে করবেন না, অর্থাৎ অনেকগুলো দাগ দিয়ে তার কাতে এত, এটা করবেন না। এটা করলে কিন্তু সেটি বন্টন হয় না, এটা একটি মানে বিধিকিচ্ছে দলিল হয়, টাকাগুলো মানে চলে যায়। এটি নিয়ে ভূমি অফিসে কি কোনো লাভ হয় না, কারণ আপনি কোন দাগে খাচ্ছেন সেটি তো ডিমার্কেট করা নেই। সেটি যদি ডেলিমিটেশন না করা হয়, অর্থাৎ ডিমার্কেট না করা হয়, কিভাবে আপনি জমি পাবেন? কাজেই আপনি আপনার জমিটি নির্দিষ্ট সীমানা চিহ্নিত করে নেবেন যে এটি আমার জায়গা। এই দাগের মানে দাগ নম্বরটা বলবেন, এই দাগের দক্ষিণ পাশের থেকে আমি এতটুকু খাই। এইভাবে ডিটেলস লিখে নকশা করে, প্রত্যেকটা দাগের নকশা করে নেবেন আর কি। প্রয়োজনে অরিজিনাল নকশা নিয়ে কাজ করবেন এবং চৌহদ দিয়ে আর্ট করে নেবেন। এইভাবে আপনারা কাজ করবেন। তাহলে কি হলো যে বন্টননামা দলিল করতে কি লাগবে? ডকুমেন্টসগুলো সংগ্রহ করবেন, সকল ওয়ারিশগুলো সম্পত্তি সংগ্রহ করবেন। এই ওয়ারিশ কিন্তু বাদ দিয়ে যাবে না। আচ্ছা দর্শক, এটি ছিল আলোচনা। আসলে বন্টননামা দলিল করতে এত কিছু লাগে না, এত টাকা পয়সাও লাগে না, খুবই কম খরচ। সকলে যদি একটু আগ্রহী হয়ে এই কাজটা করেন তাহলে সমস্ত লেটা চোখে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি।